discussed about sentence. সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক শব্দ ব্যবহার করে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তাকে একটি সেন্টেন্স বা একটি বাক্য বলা হয়। অর্থ বা কাজের ধরনের ওপর ভিত্তি করে সেন্টেন্সকে মোট ৫ ভাগে ভাগ করা হয়। ১. অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনাসূচক বাক্য। ২. ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। ৩. ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, অনুরোধসূচক বাক্য। ৪. অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বা কামনাসূচক বাক্য। ৫. এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আশ্চর্য বা বিস্ময়সূচক বাক্য। গঠন প্রণালীর ওপর ভিত্তি করে সেন্টেন্সকে ৩ ভাগে ভাগ করা হয়। ১. সিম্পল সেন্টেন্স। ২. কমপ্লেক্স সেন্টেন্স। ৩. কম্পাউন্ড সেন্টেন্স। এরপর প্রতিটি শ্রেণীবিভাগ বাক্যের একে একে পড়ব। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো ফার্স্ট অফ অল 1 থেকে শুরু করছি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনাসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স এ কোনো ঘটনা, অবস্থা বা বিষয়ের বিবরণ দেয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী: কর্তা প্লাস ভার্ব প্লাস অন্যান্য প্রয়োজনীয় শব্দ, যদি প্রয়োজন হয় প্লাস বাক্যের শেষে ফুল স্টপ। এক্সাম্পলস: হি ইজ মাই কাজিন, সে আমার চাচাতো ভাই। ইউ আর রেসপন্সিবল ফর দিস, তুমি এর জন্য দায়ী। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। নোট: কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্য যদি হেয়ার, দেয়ার, নো সুনার, হার্ডলি প্রভৃতি শব্দ দ্বারা শুরু হয় তখন সাধারণত বাক্যের কর্তা ভার্বটির পরে বসে অথবা অক্সিলারি ভার্ব ও মেন ভার্ব এর মধ্যে বসে। এক্সাম্পলস: হেয়ার ইজ ইয়োর রিস্ট ওয়াচ, এখানে তোমার হাত ঘড়ি। নেভার ডিড হি কাম হেয়ার, সে কখনো এখানে আসেনি। নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট দেন আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছা মাত্র ট্রেনটি ছেড়ে দিল। অ্যাসার্টিভ সেন্টেন্স ২ প্রকার, যথা: ১. অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ২. নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স এ হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য
বলে। এক্সাম্পলস: উই আর প্লেয়িং ফুটবল, দে আর গোয়িং টু স্কুল, রহিম ইজ রিডিং আ বুক। নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স এ না বোধক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য বলে। এক্সাম্পলস: হি ইজ নট রিডিং আ বুক, দে আর নট প্লেয়িং ফুটবল, সি ইজ নট গোয়িং টু স্কুল। এরপর নাম্বার 2, ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। ভেরি ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারগেটিভ সেন্টেন্স এর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইন্টারগেটিভ সেন্টেন্সের মূল ভার্ব যদি বি বা হ্যাভ হয় তবে তা বাক্যের প্রথমে বসে, কর্তা পরে বসে। অর্থাৎ মূল ভার্ব হিসাবে বাক্যে বি বা হ্যাভ ব্যবহৃত হলে সেই বাক্যকে প্রশ্নবোধক বাক্য লিখতে কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না। মূল ভার্বকেই কর্তার পূর্বে বসিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স লেখা হয়। অর্থাৎ বি স্ল্যাশ হ্যাভ প্লাস কর্তা প্লাস অন্যান্য শব্দ। এক্সাম্পলস: আর ইউ হ্যাপি উইথ ইউর রেজাল্ট? তুমি কি তোমার ফলাফলে খুশি? ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? হ্যাভ দে এনাফ মানি? তাদের কি পর্যাপ্ত টাকা আছে? বি ও হ্যাভ ছাড়া অন্য সকল ভার্ব বাক্যে মূল ভার্বের ব্যবহৃত হলে ও বাক্যে সাহায্যকারী ভার্ব থাকবে। তখন কর্তা সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মধ্যে বসে। সাহায্যকারী ভার্ব প্লাস কর্তা প্লাস মূল ভার্ব। এক্সাম্পলস: আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুল যাচ্ছ? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক? সে কি কাজটি করেছে? ডিড দে উইন দ্য ম্যাচ? তারা কি ম্যাচ জিতেছে? উইল ইউ গো হোম টুডে? তুমি কি আজ বাড়ি যাবে? নোট: ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে সাবজেক্ট ও অবজেক্ট উভয় রূপের হু ব্যবহৃত হয়। হুম এর ব্যবহার মডার্ন ইংলিশ এ হয় না বললেই চলে। এক্সাম্পলস: ডিড দে উইন দ্য ম্যাচ? তারা কি ম্যাচ জিতেছে? হুইচ বুক ইজ ইয়োর্স? কোন বইটি তোমার? হুজ বুক ইজ দিস? এটা কার বই? টু হুম আর ইউ টকিং? তুমি কার সাথে কথা বলছো? হু হুম আর ইউ ওয়েটিং ফর? তুমি কার জন্য অপেক্ষা করছো? হোয়াট ডাজ ইট লুক লাইক? এটা দেখতে কেমন? ডাজন্ট হি স্পিক ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলে না? ডিড হি নট অর ডিডন্ট হি কাম হিয়ার? সে কি এখানে আসেনি? হ্যাভ দে নট কমপ্লিটেড দেয়ার লেসন? তারা কি তাদের পাঠ শেষ করেনি? ইজ নট রহিম আ ক্লেভার বয়? রহিম কি চালাক ছেলে নয়? এরপর নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য
কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এইরূপ বাক্য কাউকে উদ্দেশ্য করে বলা হয়। বাক্যের সাবজেক্ট ইউ উহ্য থাকে। এক্সাম্পলস: ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। হেল্প দ্য পোর, দরিদ্রকে সাহায্য করো। সুইচ দ্য লাইট অন, বাতিটি জ্বালাও। ডোন্ট স্পিক ইল অব আদার্স, অন্যের সম্পর্কে খারাপ কথা বলবে না। ডোন্ট বি লেট ফর স্কুল, স্কুলে আসতে দেরি করবে না। তবে ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যটি জোর দিয়ে বলার জন্য ইউ ব্যবহার করা প্রয়োজন। এক্সাম্পলস: ইউ মাইন্ড ইউর ওন বিজনেস, তুমি তোমার নিজের কাজ নিয়ে চিন্তা করো। ইউ হেল্প মি প্লিজ, তুমি আমাকে সাহায্য করো দয়া করে। বিনয় মিশ্রিত অনুরোধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করা হয়। এক্সাম্পলস: প্লিজ গিভ মি দ্য পেন, প্লিজ শো মি দ্য ওয়ে, কাইন্ডলি লেন্ড মি দ্য বুক ফর আ ডে। এরপর ফর অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা বা কামনাসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে প্রার্থনা, ইচ্ছা প্রভৃতি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। সাধারণত অক্সিলারি ভার্ব মে কে সাবজেক্টের পূর্বে ব্যবহার করে অপটেটিভ সেন্টেন্স গঠন করা হয়। তবে অনেক সময় মে ভার্ব ব্যবহার না করেও এই ধরনের বাক্য গঠন করা যায়। এক্সাম্পলস: মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন। মে দিস সোল রেস্ট ইন পিস, তার আত্মা শান্তিতে থাকুক। এরপর 5 লাস্ট অন এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে বিষয়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ, ঘৃণা, উল্লাস প্রভৃতি মনের প্রবল আবেগ প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। বাক্যের শুরুতে অ্যালাস, হুররে, হাউ, হোয়াট প্রভৃতি ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয়। বাক্যের শেষে বিষয়সূচক চিহ্ন নোট অফ এক্সক্লামেশন বসাতে হয়। এক্সাম্পলস: অ্যালাস, দোজ ডেজ আর গন, দুঃখ প্রকাশ, হায় সেই সব দিন আর নেই। হুরে, হি হ্যাভ ওন দ্য গেম, কি আনন্দ প্রকাশ, হুরে আমরা ম্যাচ জিতেছি। হোয়াট আ বিউটিফুল সিটি ইট ইজ, বিষয় প্রকাশ, কি সুন্দর শহর এটা। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, বিষয় প্রকাশ, পাখিটা কত সুন্দর। হাউ স্কিলফুলি হি ম্যানেজড দ্য ম্যাটার, বিষয় প্রকাশ, সে কতটা দক্ষতার সাথে বিষয়টি ম্যানেজ করলো। হাউ হ্যাপি দি ওল্ড ম্যান সিমস টু বি, বিষয় প্রকাশ, বৃদ্ধ মানুষটাকে কত সুখী মনে হচ্ছে। হোয়াট আ টেরিবল ইভেন্ট ইট ইজ, কি ভয়ানক ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে লাস্ট পর্যন্ত থাকার জন্য। গুড নাইট।